আমরা যদি সরে দাঁড়াই, সাধারণ মানুষ আমাদেরকে ওভারটেক করে তারা স্বেচ্ছায় রাজপথে যারা নেমেছে তারা তো উঠবে না। এখন আমি সমন্বয়ক যদি ইসমাইল সম্রাট বলি আমরা যে আগামী কালকে থেকে আন্দোলন স্থগিত, আন্দোলন কি স্থগিত হবে? বাংলাদেশের কোনো গণহত্যার পরে কি এটা হয়েছে? এই সেনাবাহিনী কিন্তু বিদ্রোহ করে দেশের ছাত্র জনতাকে জাগিয়ে তুলেছে। আমি মনে করি বাংলাদেশের সেনাবাহিনী এখনো পুরোপুরি বিবেকহীন হয়ে যায় নাই। বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদণ্ড একেবারেই ভেঙে যায় নাই। বাংলাদেশ সেনাবাহিনীর মধ্য থেকেও একটা বিপ্লব আমরা আশা করতেছি সাধারণ জনগণের জন্য। সবাই হুম। কিন্তু আন্দোলনকে এক প্রকার সমর্থন দিচ্ছে। কোন আন্দোলনকে? বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনকে সমর্থন দিচ্ছে। অর্থাৎ বাংলাদেশে এখন চরম প্রকার বৈষম্য, মানে এক শ্রেণী শ্রম প্রকার সুবিধাবাদী, আরেক শ্রেণী হচ্ছে বৈষম্যের শিকার। এটা সবাই স্বীকার করে নিচ্ছে, সারা দেশ হুম। ও জাতি স্বীকার করে নিচ্ছে। তা আমি এটাকে ধন্যবাদ জানাই, এবং এটা হচ্ছে আমাদের আন্দোলনের প্রথম শক্তি। আমাদের আন্দোলনের মানে ভূমিকাটা হচ্ছে যে আমরা এখন একটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি, কথাটা বুঝছেন? এটা ওয়ান কাইন্ড অফ লিবারিটি, মানে একটা স্বাধীনতা যুদ্ধও বলতে পারেন আপনি। বৈষম্যের বিরুদ্ধে আমরা কিন্তু বলছি না আমরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছি, আমরা বর্তমান এই হাসিনা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছি, আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছি, র্যাবের বিরুদ্ধে। আমাদের স্লোগানটা কি? বৈষম্যের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি। অর্থাৎ আমাদেরকে বৈষম্যর কাটাকলে রেখে পরাধীন করে রাখা হয়েছে। আমরা স্বাধীনতা চাচ্ছি, আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাচ্ছি। দেখুন আজকে সাধারণ শিক্ষার্থীদের মিছিল থেকে যে স্লোগানগুলো আসছে সেটাকে বিশ্লেষণ করলে আপনি বুঝতে পারবেন আমাদের হুম। আন্দোলনটা কি 9 দফা নাকি 1 দফা। আমাদের একজন দর্শক শ্রোতা প্রশ্ন করেছে যে আমরা কেন 1 দফার আন্দোলনে যাচ্ছি না। আমি সেটাই ক্লিয়ার করছি আজকে। মানে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মিছিল থেকে স্লোগান আসতেছে, কে এসেছে, কে এসেছে, পুলিশ এসেছে, পুলিশ এসেছে। কেন এসেছে, কেন এসেছে? এই কি করেছে, কি করেছে? স্বৈরাচারের পা ছাড়ছে। অর্থাৎ সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই বর্তমান সরকারকে স্বৈরাচার উপাধি দিয়ে দিচ্ছে। দেখুন আমাদের সিলেট এবং বগুড়াতে আজকে যে স্লোগান আসছে, স্লোগানটা হচ্ছে কি? 1 2 3 4 খুনি হাসিনা গদি চার। অর্থাৎ এই সাধারণ ছাত্র জনতা এই সরকারকে একদিকে স্বৈরাচার বলছে, আর একদিকে খুনি বলছে। এবং আজকের স্লোগান আমি যেটা বলছি সিলেটে, 1 2 3 4 স্বৈরাচার তুই গদি চার, খুনি হাসিনা গদি ছাড়, এই স্লোগান তো চলে এসেছে। আর আমাদের আমি আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের এই 9 দফার ভিত্তি কিন্তু, এই 9 দফার ভিতরে কিন্তু 1 দফা। অর্থাৎ এই 9 দফা যদি আমাদের দাবি যদি আদায় হয় তাহলে তো 1 দফা, তাহলে তো সরকার থাকতে পারতেছে না। অর্থাৎ একটা খুনের এতগুলো গণহত্যার দায়ভার নিয়ে সরকার কিভাবে থাকবে? তা আমাদের এই 9 দফা মানে রাজনৈতিক ভাবে এটা আপনি 1 দফা ধরে নিতে পারেন। মানে ছাত্র সমাজের বাংলাদেশের ইতিহাসে যতগুলো আন্দোলন হয়েছে, আন্দোলন কিন্তু এভাবেই হয়েছে। মানে আপনি হচ্ছে দর্শনকে চিন্তা করলে যে এই 9 দফাই কিন্তু 1 দফা। সুতরাং আমরা সরাসরি 1 দফা বলতেছি না, কিন্তু সাধারণ মানুষ আমাদেরকে বলতেছে দেখেন যে আপনারা 1 দফাতে যান, 1 দফাতে যান। তো এই যে জনগণ সাধারণ মানুষ যখন বলতেছে সরকার পতনের জন্য আপনারা 1 দফাতে যান, তো সেখানে আমি তো মনে করি এই 9 দফা পরোক্ষভাবে যদি আপনি দেখেন, সূক্ষ্ম রাজনৈতিক ভাবে যদি বিশ্লেষণ করেন 9 দফাকে, সেটা 1 দফা যায়। আপনি 66 6 দফাকে যদি বিশ্লেষণ করেন সেটা কিন্তু পরোক্ষভাবে স্বাধীনতার ঘোষণাপত্র ছিল। তো এই 9 দফাও কিন্তু পরোক্ষভাবে 1 দফা। এই স্বৈরাচার মুক্ত, বৈষম্য মুক্ত, খুনি মুক্ত একটা দেশ চায় বাংলাদেশের সাধারণ ছাত্র এবং জনতা। তো সেখানে আমি ইয়াসিন আরাফাত ভাইকে একটা কথা বলে দিব যে আসলে দেখেন, বাংলাদেশ হচ্ছে একটা আলেম ওলামার দেশ। এদেশের 90% মানুষ হচ্ছে মুসলমান। এই দেশে মানে ঢাকা শহরের অলিতে গলিতে মসজিদ। তো সেখানে শিল্পীরা, অন্যান্য মানে এই পেশাজীবীরা যেভাবে ভূমিকা রাখছে, আলেম সমাজের ভূমিকা আমাদেরকে একটু মানে উদ্বিগ্ন করছে। তারা চাইলে আরো ভালো ভূমিকা রাখতে পারতো এই আন্দোলনে। কারণ আলেম সমাজ মনে করে যে সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে, মুজলুমের বিরুদ্ধে, এই জুলুমের বিরুদ্ধে তারা হচ্ছে রাজপথে থাকে। তো সেই জায়গায় আমি মনে করিয়ে দিতে চাই বাংলাদেশের আলেম সমাজকে আরো সচেতন হওয়া দরকার। বাংলাদেশের আলেম সমাজকে আরো প্রতিবাদী হওয়া দরকার, শুধু আমাদের এই ইস্যুতে না, সকল বৈষম্যের বিরুদ্ধে। দেখুন আমি আজকে মানে আপনাকে খুবই দুঃখের সাথে বলতে চাই, বাংলাদেশের বেশিরভাগ আপনার কথা যারা এখন নিজেদেরকে আলেম বলে দাবি করছে, বেশিরভাগ আলেমই কিন্তু সুবিধাবাদী। এই সুবিধাবাদী বিদায় আজকে এই স্বৈরাচার সরকার কিন্তু এতটা বছর ক্ষমতায় আছে, বাংলাদেশের বৈষম্য আজকে এত বেশি কিছু হয়েছে। সুতরাং আমি আলেম সমাজকে বলবো, আপনারা যে ভূমিকা রাখছেন সেটা আমরা সাধুবাদ, কিন্তু আপনারা রাজপথে আরো ভালো ভূমিকা রাখার জন্য আমরা ছাত্র এবং জনতা আপনাদেরকে উদারতা আহ্বান জানাচ্ছি। কারণ আপনারা হচ্ছেন সমাজের কাছে গ্রহণযোগ্য একটা মানুষ। একটা মসজিদের ইমাম যদি বলে যে এখানে এই সমস্যাটা হচ্ছে, সাধারণ মানুষ উপর দিয়ে যাই বলো, আওয়ামী লীগ উপর দিয়ে যাই বলে, ভিতর দিয়ে বলবে না ইমাম সাহেব বলছে কথাটা। তো এই জায়গা থেকে আমি এই অর্থে বলছি যে আলেম সমাজকে এই আন্দোলনে আরো ভালো ভূমিকা রাখতে হবে। তারা চাইলে সেটা পারে, ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করতে পারে। এখানে তো কোনো ব্যানারের প্রয়োজন হচ্ছে না, এখানে হেফাজতের ব্যানার নিয়ে আসার দরকার হচ্ছে না, আপনার চরমনে পীর সাহেবের ব্যানার নিয়ে আসার দরকার হচ্ছে না। সাধারণ জনগণের এই বৈষম্য বিরোধী আন্দোলনে আপনারা নেমে আসুন।
আপনারা নেমে আসলে সাধারণ মানুষ উজ্জীবিত হবে। বাংলাদেশের আজকে দেখুন, আলেম সমাজ বিভক্ত, বিভক্ত বিদায় কিন্তু এই স্বৈরাচার বারবার মানে দোষারোপ করছে, কিছু আলেমকে ধরছে একদিকে, আবার কিছু আলেমকে তার পক্ষে নিয়ে যাচ্ছে। তো এইটা না, ভেদাভেদ ভুলে গিয়ে আপনারা আজকে বৈষম্যের বিরুদ্ধে দেশের দেশপ্রেমিক ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে নেমে পড়ুন। আর একটা জিনিস আমি আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলতে চাই, সেটা শেষ করতে হচ্ছে, হবে। দেখুন, বিগত 17 বছর এই মানে সরকার যেভাবে 15 বছরের অধিক ক্ষমতা রাখতেছে, সেই ক্ষমতার জন্য আমি বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে দায়ী করব। সেই রাজনৈতিক দলগুলো ব্যর্থ বিদায় আজকে এই বৈষম্যের বিরুদ্ধে সাধারণ মানুষ, ছাত্র জনতা আজকে পুষে উঠেছে, একটা গণ বিপ্লব, একটা গণ অভ্যুত্থান হচ্ছে। কেন হচ্ছে? বড় বড় রাজনৈতিক দলগুলো যখন তাদের ভূমিকা রাখতে পারছে না, তখনই সাধারণ মানুষ রাস্তায় নেমে গেছে। যে আওয়ামী লীগ বিএনপি তো অনেকবার ডাক দিয়েছে, বৈষম্যের বিরুদ্ধে অনেকে ডাক দিয়েছে এই সরকার পতনের জন্য, কই সেভাবে তো আমরা আন্দোলনকে সফলতা দেখি না, এত গণ অভ্যুত্থান হয় না। আজকে যেহেতু দেশপ্রেমিকরা ডাক দিয়েছে, একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, আমি মনে করি এই আন্দোলনের চূড়ান্ত সফলতা হচ্ছে এই যারা ছাত্রদের বুকে নির্বিচারে গুলি চালিয়েছে তাদেরকে ক্ষমতা থেকে চলে যেতে হবে, ইতিহাস তাই বলে। আমি মানে সরকারের শুভাকাঙ্ক্ষী হিসেবে একটা সরকারকে একটা কথাই বলতে চাই শুধু, দেখুন, আপনারা যদি আর কোনো গুলি না করে আগামী কালকে হলেও, আমি বলবো যে আজকে রাতেও যদি সম্ভব হয় 12টা 1 মিনিটে আপনারা ঘোষণা দেন যে আমরা স্বেচ্ছায় এই ক্ষমতা থেকে চলে যাচ্ছি, পদত্যাগ করছি, এই হত্যার দায়ভার নিয়ে জাতির কাছে যদি ক্ষমা চায়, হয়তোবা জাতি কখনো তাদেরকে ক্ষমাও করে দিতে পারে। কিন্তু যদি গণ আন্দোলনের মুখে, গণ অভ্যুত্থানের মুখে সরকারের একবার পতন হয়, বাংলাদেশের ইতিহাস থেকে এই নামগুলো মুছে যাবে, যারা খুনি ছিল, যারা স্বৈরাচার ছিল। যে একইভাবে 90-এর গণ অভ্যুত্থানে যেভাবে এরশাদ সরকারের নাম মুছে গিয়েছিল, সেই জি। একইভাবে নাম মুছে যাবে। সুতরাং আমি বলবো শুভবুদ্ধির উদয় হোক এখনো, আপনারা নিঃশর্ত ক্ষমা চেয়ে জাতির কাছে পদত্যাগ করুন। অনেক বছর তো ছিলেন, যেহেতু জাতি চাচ্ছে আপনারা সবকিছু মেনে নেন, হত্যার দায়ভার নেন। আজকে হুম, বলছে হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে না, আমি আপনাকে দায়িত্বের সাথে বলতেছি, দায়িত্ব নিয়ে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে এবং বাসার ছাদ থেকে গুলি করা হয়েছে। বাংলাদেশে কোন আন্দোলনে দেখেছে পুলিশ এবং মানে আপনার র্যাবের সদস্যরা বিল্ডিং এর ছাদ থেকে উঠে দেখে দেখে, মানে র্যাবের স্কোয়াডরা দেখে দেখে সাধারণ ছাত্রদের উপর গুলি চালাবে যারা মিছিলের সামনের সারিতে ছিল? মানে কোথায় এই, আমি বাংলাদেশে যে গণহত্যা হয়েছে কিনা, পুলিশ সেনাবাহিনী গুলি করেছে কিনা, র্যাব বিজিবি, সেটার জন্য তো আমাকে মিডিয়া দেখতে হবে না, আমাকে টিভি দেখতে হবে না, পত্রিকার রেফারেন্স দিতে হবে না। আমি ফজলুল হক ভাইকে বলবো, যারা আন্দোলনে ছিল, এই বাংলাদেশের লক্ষ লক্ষ দেশপ্রেমিক ছাত্র জনতার চোখ কি বলে? তারা তো এই দেশেই থাকবে। যা আজকে যাদেরকে হত্যা করা হয়েছিল, তারা কি গুলির আঘাতে মরে গেছে নাকি এমনি এমনি মরে গেছে? যারা আজকে হসপিটালের বেডে কাতরাচ্ছে হাজার হাজার মানুষ গুলিবিদ্ধ হয়ে, তাদেরকে জিজ্ঞেস করুন। যারা চোখ হারিয়েছে, অন্ধ হয়ে গেছিল, তাদেরকে জিজ্ঞেস করুন যে ভাই আপনি কিভাবে অন্ধ হয়েছেন, আপনি যখন আন্দোলনে ছিলেন কে নাশকতা করেছে, আপনাকে গুলিটা কে করেছে? সেই প্রশ্নগুলো নিয়ে আসলেই তো হয়ে যায়, এটা নিয়ে বিতর্ক করার কিছু নাই। এটা একটা গণহত্যা স্বীকৃত, এবং এই গণহত্যা এই সরকারই চালিয়েছে, এটাও স্বীকৃত। সুতরাং আপনাকে জনগণ এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝ থেকে স্লোগান চলে এসেছে স্বৈরাচার এবং খুনি। তা আমি বলবো এই দুইটা পয়েন্ট যারা বুঝবে, এই 9 দফাকে যারা রাজনৈতিক বিশ্লেষণ করবে, তারা আমাদেরকে প্রশ্ন করবে না যে আপনারা সাধারণ শিক্ষার্থীরা কেন 1 দফা দিচ্ছেন না। আমরা যে আপাতত দাবিগুলো দিয়েছি সেই দাবিগুলো রাজনৈতিক বিশ্লেষণটা কি বলে, সে জি। দাবিগুলো রাজনৈতিক বিশ্লেষণ করুক। এবং আমাদের এটা, আমি বলবো যে এটা এখন একটা রাজনৈতিক আন্দোলনে চলে গেছে, এখান থেকে আর পিক আপ করার সুযোগ নেই। আমরা যদি সরে দাঁড়াই, সাধারণ মানুষ আমাদেরকে ওভারটেক করে তারা স্বেচ্ছায় রাজপথে যারা নেমেছে, তারা তো উঠবে না। এখন আমি সমন্বয়ক যদি ইসমাইল সম্রাট বলি আমরা যে আগামী কালকে থেকে আন্দোলন স্থগিত, আন্দোলন কি স্থগিত হবে? বাংলাদেশের কোনো গণহত্যার পরে কি এটা হয়েছে? এটা হয় জি। না, এটা ইতিহাস বলে না। সুতরাং আমি তো ইতিহাসের বাইরে যেতে পারবো না সাগর ভাই। জি। তার মানে আপনারা সে পর্যন্তই যাচ্ছেন এবং জনগণের চাহিদা অনুযায়ী আপনাদের আন্দোলনের না, গতি প্রকৃতি নির্ধারণ করবেন। আমি আমি আপনাকে আরেকটা কথা বলে দিতে চাই, জি, এই যে শেষ। জামাত শিবিরকে যে নিষিদ্ধ করা হয়েছে, হুম, আজকে হুম। যদি শিবির সন্দেহে যদি কাউকে ধরা হয়, কালকে কালকে দিন থেকে আপনি দেখবেন আন্দোলনের স্লোগান আসবে। কি স্লোগান আসবে? তুমি কে আমি কে, শিবির শিবির। আমাদের সমন্বয়কদেরকে যখন ধরা হয়েছিল, বলছে আন্দোলনের সমন্বয়ক কে, তখন সাধারণ মানুষ ছাত্র জনতা মিছিল থেকে বলতেছে তুমি কে আমি কে, সমন্বয়ক সমন্বয়ক। তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, প্রত্যেকটা জিনিসের একটা রাজনৈতিক বিশ্লেষণ করতে হবে। তা আমি শুধু এটাই বলবো যে যা হচ্ছে, সরকার যা করছে সব ভুল করছে, এবং সবকিছু এই আন্দোলনের জন্য ভালো, দেশপ্রেমিক জনতার জন্য ভালোই করতেছে। শুধু তারা নির্বিচারে গুলি করা বন্ধ করে দিক। আজকে সেনাবাহিনীকে আমি মনে করিয়ে দিতে চাই, এই যে আজকে বাংলাদেশের যে 7 জন বীরশ্রেষ্ঠ মানে মুক্তিযুদ্ধের যারা প্রথম প্রথম মানে সম্মান প্রাপ্ত, সেটা কিন্তু অধিকাংশই এই সেনাবাহিনী থেকেই আসছে। এই সেনাবাহিনী কিন্তু বিদ্রোহ করে দেশের ছাত্র জনতাকে জাগিয়ে তুলেছে। আমি মনে করি বাংলাদেশের সেনাবাহিনী এখনো পুরোপুরি বিবেকহীন হয়ে যায় নাই,
বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদণ্ড একেবারেই ভেঙে যায় নাই। বাংলাদেশ সেনাবাহিনীর মধ্য থেকে একটা বিপ্লব আমরা আশা করতেছি সাধারণ জনগণের জন্য। সেটা খুব অবশ্যম্ভাবী হয়, জি। ছাত্র জনতার বিপ্লব হবে, অন্যথায় সেনাবাহিনীর মধ্যে সেনা বিদ্রোহ হবে, সেনা বিপ্লব হবে। এটা ছাড়া এই আন্দোলনের কোনো ভবিষ্যৎ আমি দেখতেছি না। এটাই বলে জি। ইতিহাস। গণহত্যা হয়ে যাওয়ার পরে যে কোনো একটা কিছু হবে আপনাকে, আমরা যদি আন্দোলন এখন 2 দিন 5 দিন নাও করি, এই আন্দোলনটা অটোমেটিকলি চলতেছে। মানে গণহত্যার পরে জি। আন্দোলন অটোই চলে, এখানে ঘোষণাও দেওয়ার দরকার নেই, মাঠেও নামার দরকার নেই। ধন্যবাদ।